নিউজি চ্যাটের প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম। আমি মানসী বড়ুয়া। আমি শাকিল আনোয়ার। আপনারা নিশ্চয়ই ভাবছেন অনেকে যে এই নিউজি চ্যাট কী জিনিস। আসলে নিউজি চ্যাট আসলে একটি আড্ডা। আমি এবং মানসী আমরা সপ্তাহে অন্তত পক্ষে একদিন আপাতত আপনাদের সাথে কথা বলবো। তবে খোশ গল্প করব না সেই নিউজি চ্যাটে, কিন্তু আড্ডার বিষয় হবে নিউজ। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, পৃথিবীর অবস্থা কী, অর্থনীতি, রাজনীতি এবং ডলার পাউন্ড কোন দিকে যাচ্ছে, তাতে আপনার লাভ ক্ষতি কী হচ্ছে, এই সমস্ত বিষয় যেটা আপনার জন্য প্রাসঙ্গিক। শাকিল, ক্রিকেট নয় কেন, ক্রিকেটও থাকবে। তবে হ্যাঁ, যদি লিটন দাস, সাইফ ইসলামরা সেরকম কোনো চমক দেখান। এছাড়া সঙ্গীত, বইপত্র, খাওয়া দাওয়া নয় কেন। আসলে কি জানেন শাকিল, সারাক্ষণ চারিদিকে এত খবর কিন্তু মাথার মধ্যে ভন ভন করে। উপরে ব্রেকিং, নিচে এক্সক্লুসিভ, এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা মাথায় রাখবো, স্যান্ডউইচ, কোনটা মাথায় রাখা দরকার, কেন গুরুত্বপূর্ণ, কেন আমি মাথায় রাখবো। আমার মনে হয় সে কারণে আমাদের যেটা করতে হবে, আমরা শুধুমাত্র সেই জিনিসগুলোই বলবো, সেই জিনিসগুলোই আমরা টপিক হিসাবে নেব যেগুলো আমাদের দর্শক শ্রোতাদের, মানুষের জন্য প্রাসঙ্গিক, তাদের জীবনকে প্রভাবিত করে। তবে প্রশ্ন হলো শাকিল, অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমরা কেন, আমাদের কথা তারা শুনবেন কেন? বড় প্রশ্ন। বহু মানুষ বহুত কিছু বলছে সোশ্যাল মিডিয়াতে, সারাক্ষণ আমাদের কথা কেন শুনবেন। প্রথম কথা, আমরা দুজনেই সংবাদের ভেতর সাঁতার কাটছি দীর্ঘদিন ধরে। আমার 35 বছর হয়েছে, তার আমার তো 40 বছরের বেশি। আমার 25 বছর, তার ভিতরে 35 বছরের বিবিসিতে। আপনিও একই বিষয়। ঠিকই তো, কাজেই আমাদের একটা সংবাদ জগতের খবরাখবর নিয়ে একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। নিশ্চয়ই তার ভিত্তিতে আমরা তো সংবাদ দিয়ে আড্ডা মারতেই পারি, নাকি? মারতেই পারি, এবং আমাদের হয়তো সংবাদ বিশ্লেষণ করার কিছুটা যোগ্যতা অর্জন করতে পেরেছি বলে মনে করি আমরা। তাই তো মনে হয়। তো শাকিল, আর দেরি না করে আজকের আলোচনায় আমরা ঢুকি। প্রথম এপিসোড। বাংলাদেশের রাজনীতির অঙ্গন কিন্তু রীতিমতো উত্তপ্ত। গত বেশ কয়েক মাস ধরে মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নির্বাচন হবে কিনা। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা উঠেছে, নির্বাচন আদৌ হবে কিনা, হলে কেমন হবে, কি হবে। প্রধান উপদেষ্টা এই অনিশ্চয়তা কাটানোর জন্য তিনি একটি ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এবং জুলাই চার্টারের উপর গণভোট অনুষ্ঠিত হবে ওই একই দিনে। তাতে আপনার কি মনে হয়, এই যে জনমনে একটা অনিশ্চয়তা ছিল, নির্বাচন হবে কি হবে না, হলে কেমন হবে, এই অনিশ্চয়তা কি কাটবে? দেখেন, আপনি যে অনিশ্চয়তার কথা বলছেন, আমি বলতে পারেন মানুষই, আমি প্রত্যেক দিনই দেশে কথা বলি, ঢাকায় কথা বলি, আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলি, আত্মীয় স্বজনের সাথে কথা বলি, এবং কথা বললেই আমি জিজ্ঞেস করি কি মনে হয় নির্বাচন হচ্ছে তো ফেব্রুয়ারিতে। প্রায় প্রত্যেকই একই কথা, বুঝতে পারছি না। আমিও ঠিক একই রকম প্রতিক্রিয়া পাই। তো এটা সরকারও জানে কিন্তু, যে মানুষজন কেন যেন ভরসা করতে পারছে না আর কি, যে নির্বাচন হবে, সেই নির্বাচন হলে কেমন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে কি তারা আগের মতো এই গত কয়েকটা নির্বাচনে তাদের যে ভোট দিতে অসুবিধা হয়েছে, এবারও কি সেটা হবে নাকি না, তারা আসলেই ভালোভাবে ভোট দিতে পারবে, পরিস্থিতি শান্ত থাকবে কিনা। আমার মনে হয় প্রধান উপদেষ্টার ভাষণের পরে কিছুটা সেই অনিশ্চয়তা কাটবে। আমার বিশ্বাস অন্তত কাটা উচিত, আমি মনে করব। কারণ হচ্ছে যে তিনি মোটামুটি আবারও বললেন, তিনি আগেও এরকম কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু তিনি আজকে আবারও বললেন, এবং যেটা হয়েছে, তিনি একই দিনে আরেকটা বিষয় নিয়ে যে অনিশ্চয়তা ছিল, যে জুলাই চার্টার আপনি জানেন যে জুলাই চার্টার হচ্ছে বাংলাদেশ, নতুন করে বাংলাদেশ বিনির্মাণের একটা মানে চার্টার হিসাবে, রূপরেখা হিসাবে দেখা হচ্ছে এটাকে। সেটার উপর একটা গণভোট হবে ওই একই দিনে। সুতরাং এত স্পষ্ট করে বলেছেন, এবং সেই জুলাই চার্টারের একটা অর্ডিন্যান্সও প্রকাশিত হয়েছে। তো সুতরাং মানুষের মনে এখন একটা মানে ভরসা থাকা উচিত না, নির্বাচনটা হচ্ছে এবং গণভোটটা হচ্ছে। কিন্তু এই গণভোট নিয়ে অনেক প্রশ্ন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা 8টি দল, তারা কিন্তু নির্বাচনের আগে গণভোট চেয়ে আসছিলেন এবং তাদের সেই অবস্থানে অনড় ছিলেন। তো আপনার কি মনে হচ্ছে? আপনি যেটা বলছিলেন যে গণ আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলে জামাতের একজন নেতা বলেছেন, বিএনপির একজন নেতা
তাৎক্ষণিক তার প্রতিক্রিয়ায় বলেছেন যে যে বোঝাপড়া হয়েছিল জুলাই সনদে তার আমরা পূর্ণ প্রতিফলন দেখতে পাচ্ছি না। এবং এমন কথাও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা যে দলিলে স্বাক্ষর করেছিলেন নিজে, সেখান থেকে তিনি সরে গেছেন। মানে ব্যাপারটা হয়েছে কি, আমি যেভাবে দেখছি এটাকে, সেটা হচ্ছে যে ধরেন জামাত এবং এনসিপি তারা দুজনেই চাচ্ছিল, দুটো দলই চাচ্ছিল যে এই গণভোটটা হোক নভেম্বর মাসে, মানে নির্বাচনের আগে, এবং সেই গণভোটটা যদি জনগণ গ্রহণ করে, হ্যাঁ তে ভোট দেয়, তাহলে সেইটার ভিত্তিতে যে সেটার একটা আইনি কাঠামো দেওয়া হবে এবং সেই আইনি কাঠামোর উপর ভিত্তি করে সামনে নির্বাচনটা হবে। তাদের যুক্তি হচ্ছে যে তাহলে এই নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। বিএনপি তাতে রাজি না। বিএনপি কিন্তু যেদিন নির্বাচন হবে, সাধারণ নির্বাচন, ওই একই সাথে গণভোট তারা চাইছিল। তো সেদিক দিয়ে বিএনপি খুশি হওয়ার কথা যে, কিন্তু বিএনপির আর একটা মুশকিল আছে। বিএনপি এই যে জুলাই চার্টারে অনেকগুলো শর্ত আছে, যেগুলো অনেকগুলোতেই বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নোট অফ ডিসেন্ট মানে তাদের বলেছে যে আমাদের আপত্তি আছে, আমরা একমত নই। সেগুলোর ভিতরে ধরুন যে অন্যতম একটা জিনিস আমি বলতে পারি যে যেটা নিয়ে তারা অখুশি হবে, সেটা হচ্ছে যে একটা সেকেন্ড চেম্বার হবে এখন বাংলাদেশের পার্লামেন্টে, উচ্চকক্ষ। সেই উচ্চকক্ষ 100 সদস্যের একটা উচ্চকক্ষ হবে, আনুপাতিক প্রতিনিধিত্বের, এবং সেখানে যেটা জুলাই চার্টারে আছে, যেটা ঘোষণা করা হয়েছে, যে যে প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে যে কোন প্রশ্নের ভিত্তিতে এই গণভোট হবে, সেখানে বলা হয়েছে যে সেই 100 সদস্য নির্বাচিত হবেন দলগুলো যে ভোট পাবে, সামগ্রিকভাবে তারা যে ভোট পাবে, সেইটার আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে ওই উচ্চকক্ষে, যেটা বিএনপি রাজি না। বিএনপি বলছিল যে নিম্নকক্ষে, মানে ধরুন 350 আসনের নিম্নকক্ষ, সেখানে যে দলের যে সিট থাকবে তার ভিত্তিতে তারা ওই উচ্চকক্ষে সদস্য নির্বাচিত হবে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই উচ্চকক্ষের যেটা আছে জুলাই চার্টারে, যে এই উচ্চকক্ষের সদস্যরা বাংলাদেশের সংবিধান সংশোধনের উপরে যে কোনো ভোটাভুটিতে তারা অংশ নিতে পারবে না, যেটা বিএনপি পছন্দ করছে না। বিএনপি অনেকগুলোই পছন্দ করছে না, বিএনপি সেই জিনিসগুলো পছন্দ করছে না, এবং সেই কারণেই তাদের নোট অফ ডিসেন্ট ছিল অনেকগুলো বিষয়ে। বিএনপির আপত্তির কারণগুলো আমি দেখছিলাম যে কোন কোন কারণগুলো করছে। ধরেন জুলাই চার্টারে আছে যে অনেকগুলো পদ, গুরুত্বপূর্ণ পদ, ধরুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অডিটর কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এই সমস্ত বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, এই সমস্ত পদগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে, হ্যাঁ, সেই পদগুলোর নিয়োগ যেন সরকারের হাতে না থাকে, হ্যাঁ, এটা প্রেসিডেন্টের হাতে চলে যায়, এবং প্রেসিডেন্ট সেখানে একটা সিলেকশন কমিটি থাকবে, তারা প্রেসিডেন্টকে রিকমেন্ড করবে, হ্যাঁ, তার ভিত্তিতে। এটা বিএনপি চাচ্ছে না, কারণ এই পোস্টগুলো একটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার প্রভাব বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের জন্য। তো এরকম অনেকগুলো পয়েন্টে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন সেই ডিসেন্টগুলো মানা হয়েছে কিনা তার কিন্তু একটা অস্পষ্টতা রয়ে গেছে। যেমন আমি বলছিলাম যে 4টি প্রশ্ন মানুষকে করা হবে, তার ভিতরে 4 নম্বর যে প্রশ্নটা, ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে, এটা বলা হয়েছে। তার মানে হচ্ছে যে প্রতিশ্রুতি তো ওইগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি তো বিএনপি দেয়নি। সুতরাং যখন ধরুন এই সনদ হ্যাঁ সূচক ভোট পেল, ঠিক আছে, তখন এটা পার্লামেন্টে যেহেতু বাস্তবায়নের প্রশ্ন হবে, পার্লামেন্টে একটা কমিটি হবে, সেই কমিটি তখন সেগুলোকে, এই সমস্ত যে প্রতিশ্রুতিগুলো হচ্ছে সেগুলো পার্ট অফ কনস্টিটিউশন করার চিন্তা আছে আর কি, আইনি ভিত্তিতে। তো তখন হয়তো ব্যাখ্যা করতে পারে বিএনপি যে আমরা এখানে তো বলাই ছিল যে যে রাজনৈতিক দলগুলো যেখানে একমত হয়েছে সেগুলোই বাস্তবায়ন করা হবে। সুতরাং আমার মনে হয় যে সরাসরি খোলাখুলি স্পষ্টভাবে এই সংসদের উচ্চকক্ষর বিষয়টি ছাড়া অন্যগুলো হয়তোবা সরকার একটা রাস্তা রেখে দিয়েছে যে বিএনপি যেন মনে করে যে তাদের দাবিগুলো মানা হয়েছে। কিন্তু এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বলা হয়েছে যে তাদের যে দাবিগুলো ছিল, মানে তাদের যেটা ছিল যে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে, এবং সেটা যদি না হয় এনসিপিও তাই চায়, এবং তারা সেগুলো বিশ্লেষণ করে দেখতে চান, তাহলে জিনিসটা ঠিক কোন দিকে এগোচ্ছে?
এটাই তো মুশকিল। সেটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আস্থার সমস্যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর। দলগুলো সরকারকে বিশ্বাস করে না, একটা দল আরেকটা দলকে বিশ্বাস করে না। জামাত, এনসিপি তারা মনে করছে যদি এই ধরনের আইনি ভিত্তি আগে থেকে না দেয়া হয়, তাহলে পরবর্তী সংসদে যদি বিএনপি অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যায়, তখন এই জিনিসগুলোকে হয়তো গুরুত্ব তারা দেবে না। সুতরাং নির্বাচন হওয়ার আগেই এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে, যাতে বিএনপির তেমন কিছু করার পথ না থাকে। তবে আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আমাকে, আমার তা মনে হয় না। বাংলাদেশের সংবিধান খুবই ভালো সংবিধান, হ্যাঁ, অনেক আইনগুলো অনেক ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, তাহলে আপনি যেভাবেই আপনি করুন না কেন, সংবিধান সংশোধন করুন না কেন, অনেক কিছুই একটা দল না মানতে পারে যারা ক্ষমতায় গিয়ে। সুতরাং এই আস্থাটা অভাব বলেই কিন্তু তারা জোর দিচ্ছে, আমার মনে হয় সেই জন্যই তারা জোর দিচ্ছে। এবং এটা তারা কোন পর্যায়ে নিয়ে যাবে, এটার জন্য কি তারা বড় আন্দোলন তৈরি করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে, এমন ভোট বয়কটে যাবে? হ্যাঁ, যে এগুলো এখনো দেখা আমার মনে হয় না। কারণ হচ্ছে যে আমার মনে হয় না এখন দর কষাকষি হবে। কারণ ভোট বয়কট করার, এই ইস্যুতে ভোট বয়কট করার একটাই রিস্ক, ভোট বয়কট করলে যারা ক্ষমতায় আসবে সেইটার পরিণতি নিশ্চয়ই সমস্ত দলগুলো চিন্তা করে। সুতরাং আমার ধারণা নির্বাচন হবে। আপনি যদি বলেন যে আপনি যদি আমাকে বলেন যে বাজি রাখতে বলেন, আমি বলবো নির্বাচন হবে, কিন্তু অনেক ঝামেলা হবে। এবং এখানে আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ শাকিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ দল হিসাবে যাদের এখন রাজনীতির মাঠে কোনো রকম অস্তিত্ব নেই বলেই আপাত দৃষ্টিতে মনে হয়, তারা কিন্তু এখন ভোটের মাঠে সরব হতে শুরু করেছেন। এবং আমরা ঢাকার রাস্তায় ঢাকা লকডাউনে যে দৃশ্য দেখেছি, আমরা এত দূরে বসেও যেটুকু খবরাখবর পাচ্ছি, যা দেখছি, তাতে একটা প্রশ্ন কিন্তু অবধারিতভাবে চলে আসে যে আওয়ামী লীগ এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কতটা ভূমিকা রাখতে পারে। দেখেন, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবর ফুটেজ দেখা গেছে এবং যে সমস্ত খবরাখবর পাওয়া গেছে, নির্ভরযোগ্য খবর পাওয়া গেছে, ঢাকায় নাকি প্রায় বলতে গেলে হরতালের মতো একটা অবস্থা ছিল। চেহারা ঠিক, মানুষজন ভয়ে গাড়ি বের করেনি, অনেকে বের হয়নি অপ্রয়োজন না থাকলে। তার কারণ হচ্ছে যে আসলে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে, 5-6টা গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ। এবং এমন ফুটেজও সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে আপনার ফরিদপুরে ওইদিকে আওয়ামী লীগের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ মানে হচ্ছে যে, আমি বলছি যে তারা ডেমনস্ট্রেশন, তো যার ফলে মানুষ মনে করেছে যে কি না কি হয়। এবং একই সাথে আর আওয়ামী লীগের অফিস পোড়ানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে ঢাকায়। তো আওয়ামী লীগ যে একেবারে কিছু করতে পারবে না বলে যে এরকম একটা ধারণা অনেকের মনে ছিল, যে তারা একেবারেই দুর্বল হয়ে গেছে, হয়তো মানুষ ভাবতে শুরু করবে যে না, তাদের শক্তি এখনো আছে। আসলে আওয়ামী লীগ তো একটা বড় দল, সবচেয়ে পুরনো দল বাংলাদেশে, এটা তো ভাবলে চলবে না। হ্যাঁ, তারা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের লোকজন তো আছে, তাদের সমর্থকরা আছে। আরেকটা জিনিস হয়েছে কি জানেন, আমার মনে হয় সেটা হচ্ছে যে এই যে সরকার, এখন বর্তমানের সরকার, তারা কিন্তু আসলে দৃশ্যত তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারেনি বাংলাদেশে সাধারণ মানুষের জীবনে। আমার যেটা মনে হয় মানুষজনের সাথে কথা বলে, যে মানুষজন যেটা একটা বড় আশা ছিল যে শেখ হাসিনার পতনের পরে, আওয়ামী লীগের পতনের পরে তারা মৌলিক কিছু পরিবর্তন দেখবে তাদের জীবনযাপনে, কিন্তু সেরকম কিছু হয়নি। সেই চাঁদাবাজি চলেছে, সেই কারা করেছে সেটা অন্য জিনিস, আওয়ামী লীগ করেনি, এখন অন্যরা করছে। হ্যাঁ, মানুষজনের অফিস আদালতে তাদের ঝামেলা, ঘুষ বন্ধ হয়নি, হ্যাঁ, রাস্তাঘাটে ঝামেলা, অফিসে ঢাকা শহরে প্রচণ্ড আপনার ট্রাফিক জ্যাম, তার কোনো সুরাহা হয়নি। ফলে সাধারণ মানুষের জীবনে আসলে তেমন কোনো পরিবর্তন দেখেনি। তো এই কারণে হয়তো আওয়ামী লীগ এখন একটু সাহস পাচ্ছে, যে মানুষ হয়তো যে প্রতিরোধ 23শে জুলাই আগস্টে মানুষ করেছে, এখন হয়তো করবে না। এবং সোমবার দিনটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে সেদিন। এবং সত্যি যদি বড় কোনো মৃত্যুদণ্ডের মতো কোনো রায় ঘোষণা হয়, আওয়ামী লীগকে আরও বেশি সরব দেখা যাবে হয়তো। তবে আওয়ামী লীগের এই যে ঢাকা বন্ধ, ঢাকা ব্লকেট যেটা ছিল, সেটা কিন্তু নির্বাচনের চাইতেও সেখানে কিন্তু এই গভর্নমেন্ট, এবং আমার ধারণা যে এই গভর্নমেন্টকে পদত্যাগের দাবিতে তারা করছিল, এবং তার প্রধান কারণ হচ্ছে যে এই সোমবারের
রায়, সোমবারের রায় শেখ হাসিনার কি হয় সেটাকে সামনে রেখেই এই তারা প্রোগ্রাম নিয়েছে। আর আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে কেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বলে আমি মনে হয় যে এত ঝামেলার পরেও, এত অনাপত্তি, এত অসন্তোষ, তারপরেও আওয়ামী লীগের ঝামেলা, এরপরেও কেন নির্বাচন হবে বলে আমার মনে হয় কারণ ডক্টর ইউনূস আর থাকতে চাইছেন না, এই সরকার থাকতে চাইছেন না, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা চলে যাবেন। তো সুতরাং কিন্তু মানে এটাও ঠিক যে জামাত ইসলামী মানে বিএনপি বাদে, বিএনপি নির্বাচন চায় কারণ তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে, তারা মোটামুটি নিশ্চিত। কিন্তু জামায়াত, এনসিপি তারা অতটা আগ্রহী নয় কারণ তারা জানে ভোটের বাক্সে হয়তো তারা বড় কোনো তাদের যে রাস্তায় যে পাওয়ার জামাত ইসলামী তারা হয়তো মনে করছে যে ভোটের বাক্সে সেই পাওয়ার তারা দেখাতে নাও পারে। সুতরাং ক্ষমতার বা নির্বাচনের না হলে তাদের যে ক্ষমতা তারা দেখাতে পারছে হয়তো নির্বাচন হলে সেটা তারা দেখাতে পারবে না। সুতরাং এই নির্বাচন নিয়ে তাদের যে খুব আগ্রহ আছে তা নেই। কিন্তু একই সাথে এটা সত্যি, নির্বাচন যদি না হয়, বড় কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু তার যে পরিণতি সেটা কিন্তু তাদেরকেও বহন করতে হবে। কাজেই যেটা দেখার সেটা হচ্ছে নির্বাচন হবে, হয়তো হবে, কিভাবে হবে, খুব সম্ভবত হবে। মানে আমি যেটা বললাম, আপনি যদি আমাকে বলেন যে নির্বাচন হবে কি হবে না, আপনি কোন দিকে বেটিং করবেন, আমি বলবো যে নির্বাচন হওয়ার পক্ষে আমি ব্যাটিং করব। আমারও মনে হয় নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন হওয়ার পথে এখনো সামনে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো ঠিক কিভাবে মোকাবেলা করবেন বা সামাল দিতে পারবেন, এটা কিন্তু বড় একটা বিষয় দেখার। আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নির্বাচন একটা হচ্ছে যে দলগুলো একমত হয় কিনা, জুলাই সনদের যেভাবে সরকার ঘোষণা করেছে সে ব্যাপারে ঐক্যমত্যে দলগুলো পৌঁছাতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি পৌঁছাতে পারে সরকারের জন্য সেটা বড় স্বস্তির বিষয়। কিন্তু আরেকটা বড় অস্বস্তির বিষয় হতে পারে দল ছাড়াও, রাজনৈতিক দলগুলো ছাড়াও, সেটা হচ্ছে যে নিরাপত্তার প্রশ্ন। ঠিক, নিরাপত্তার প্রশ্ন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জানেন যে এই শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পুলিশ বাহিনীর যে অবস্থা, একটা নড়বড়ে অবস্থা, সেইটা তারা এখনো শক্ত হতে পারেনি। ব্যুরোক্রেসিও কিন্তু তাদের মোরাল অতটা স্ট্রং না। আপনি জানেন যে আওয়ামী লীগ যেভাবে ব্যুরোক্রেসিকে সাজিয়েছিল, তো তার ফলে তারা একটা চাপের ভিতরে পড়েছিল এই সরকার বদলের পরে। কিন্তু সেই ব্যুরোক্রেসি তো কাজ করছে, উলট পালট হয়েছে অনেক, কিন্তু তারপরেও ওভারঅল তাদের মোরাল অত সুবিধার না। যে বিষয়টা যেটা সরকার নির্ভর করছে প্রধানত, একটা এই বাংলাদেশ কিন্তু অনেক বড় দেশ, 10 কোটির বেশি ভোটার, সেখানে ভোটের দিনে একদিনে ভোট হয়, সেটার নিরাপত্তা দেওয়া কিন্তু এমনিতেই খুব বড় চ্যালেঞ্জের বিষয়। এবং ভোটের দিন নিরাপত্তা বাহিনী কি ভূমিকা পালন করবে সেটা একটা বড় বিষয়। এবং সেই নিরাপত্তা বাহিনীর ভেতরে পুলিশ ছাড়াও সেনাবাহিনী, সেনাবাহিনী কতটা সমর্থন করে এই সরকারকে নির্বাচনে, সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। এবং যতটুকু বোঝা যায় ঘটনা প্রবাহে যে এই সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক যে খুব সাংঘাতিক ঘনিষ্ঠতা কিন্তু সেটা নয়, সেটা বিভিন্নভাবে বলা যেতে পারে, বিভিন্ন প্রমাণে আছে সেটার, সেটা কেউ আপত্তি করবে না। ফলে এই সরকার কতটা ভালোভাবে নির্বাচনটা করতে পারবে, সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হতে পারবে, এই সরকার চায় যে নির্বাচন যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। তাদের তো একটা লেগাসি দরকার, তারা চলে যাবে, তাই না? কাজে এগুলো সব দেখার, এটা দেখার বিষয় যে সেনাবাহিনী নির্বাচন অনুষ্ঠানে এই সরকারকে কতটা সমর্থন করছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এই পলিটিক্যাল খেয়ের বাইরে। শাকিল, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু বড় দুই মহাসাগর পেরিয়ে আমেরিকায় কিন্তু নির্বাচন সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে, এবং সেটা হলো আমেরিকাতে নিউ ইয়র্কে মেয়রাল ইলেকশন। আপনি জানেন, বেশ কিছুদিন হয়ে গেছে। জোহরান মামদানি সর্বশেষ তার বিষয়ে যে খবর দেখলাম গতকালকে আমেরিকান মিডিয়াতে, সেটা হচ্ছে যে রিপাবলিকান পার্টি, ডোনাল্ড ট্রাম্পের, তারা এখন চেষ্টা করছে নাকি যে জোহরান মামদানির যে সিটিজেনশিপ, নাগরিকত্ব, সেটা কতটুকু বৈধ ছিল, সেটা তারা খুঁটিয়ে দেখছে যে এটাকে বাতিল করা যায় কিনা, এই ধরনের প্রশ্ন। তবে আমার মনে হয় না সেটা খুব সিরিয়াস, সেটা কতটা কাজ করবে জানি না। জোহরান মামদানি, কারণ এটা একটা বেসিক ডেমোক্রেসির বিষয় না, এরকম কিছু হলে আমেরিকান ডেমোক্রেসি প্রশ্নের মুখে পড়ে যেতে পারে, প্রশ্নের মুখে পড়বে। মামদানি
উগান্ডাতে জন্ম হলেও তার যখন 7 বছর বয়স তখন পরিবারের সঙ্গে তিনি নিউ ইয়র্কে এসেছিলেন। তিনি নিজেকে একই সঙ্গে আমেরিকান, আফ্রিকান, ইন্ডিয়ান তার পরিচিতি হিসাবে তিনি তুলে ধরেন। এখন এইটা ডিনাই করা রিপাবলিকান গভর্নমেন্টের জন্য কতটা সহজ হবে সেটা নয়, আমার মনে হয় না সেটা জাস্ট একটা পলিটিক্স হচ্ছে। তবে তিনি যেভাবে এই নির্বাচনে জিতেছেন, মানে তার যে ক্যাম্পেইন, তার পেছনে অর্থের কোনো জোর নেই, এটা কিন্তু আমেরিকার রাজনীতিতে কিন্তু একটা খুব বড় বিষয়। খুবই বড় বিষয়। শোনেন, নিউ ইয়র্ক সবসময় কিন্তু ডেমোক্রেটদের শহর, সুতরাং নিউ ইয়র্ক থেকে ডেমোক্রেটিক একজন প্রার্থী জিতেছেন, এটা কোনো বড় বিষয় না, কিন্তু বড় খবর না। সবসময় সেখানে ডেমোক্রেটিক প্রার্থী জেতে। মামদানি 51% ভোট পেয়েছেন, বেলাজিও তিনি 71% ভোট পেয়েছিলেন, এই তো 10 বছর আগে, তাই না? তো সুতরাং এটা কোনো বড় বিষয় না। কিন্তু যেভাবে তিনি জিতেছেন, তার বিরুদ্ধে যে ক্যাম্পেইন হয়েছে, সবচেয়ে বড় কথা তার দল তাকে কোনো সমর্থন দেয়নি। একটা বড় নেতা ডেমোক্রেটিক পার্টির তাকে ব্যাক করেনি, তাকে এন্ডোর্স করেনি, আর্থিক ব্যাকিংও ছিল না, আর্থিক তিনি চাননি, বড় কোনো ফান্ডে তিনি দাঁড়াননি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার সমর্থকরা 1 লক্ষ আপনি ভলান্টিয়ার তিনি জোগাড় করেছিলেন। আপনি চিন্তা করতে পারেন, মোস্টলি হচ্ছে ইয়াং তরুণ ছেলে মেয়ে, তরুণী। এটা সাংঘাতিক ব্যাপার। গ্রাসরুট পলিটিক্স যে কী জিনিস, এবং গ্রাসরুট সেটা তিনি দেখিয়েছেন কিন্তু অনেকদিন পর মামদানি। গ্রাসরুট পলিটিক্স কীভাবে, এবং আপনার বড় কোনো যদি ব্যাকিং নাও থাকে, দলের ব্যাকিং যদিও না থাকে, পয়সার ব্যাকিং না থাকে, যেটা আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ, পয়সার ব্যাকিং খুবই গুরুত্বপূর্ণ আমেরিকান নির্বাচনে। তো সেটা ছাড়াও যে নির্বাচনে জেতা যায় সেটা দেখিয়েছেন। এই জন্য এটা খুবই, এবং তার বিরুদ্ধে যে ক্যাম্পেইন হয়েছে, তিনি অ্যান্টিসেমিটিক ইহুদি বিদ্বেষী। এবং কোন শহরে সে ক্যাম্পেইনটা হয়েছে, যেখানে বিশাল সংখ্যক ইহুদি বসবাস করে। ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি ইহুদি বসবাস নিউ ইয়র্ক সিটিতে, 1 মিলিয়ন। সেই সিটিতে, এবং তিনি ইহুদি বিদ্বেষী, ইসরায়েল বিদ্বেষী, তিনি খোলাখুলি গাজা যুদ্ধের মানে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, এবং তিনি এমন প্রশ্ন করে মানে কথাও বলেছেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তিনি অ্যারেস্ট করবেন, কারণ হচ্ছে যে তিনি যুদ্ধ অপরাধের, তার বিরুদ্ধে আইসিসির ওয়ারেন্ট আছে। এসব কথা আমেরিকাতে কোনো রাজনীতিকের পক্ষে এ ধরনের কথা বলা চিন্তা করা যেত না। আসলে এইসব কথা বলেও তিনি জিতেছেন। ঠিকই। আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন আমেরিকার নির্বাচন কভার করতে গিয়েছিলাম, 2টো নির্বাচন আমি কভার করেছি, যে 2টো নির্বাচনে ওবামা জয়ী হয়েছিলেন, এবং আমি তখন এই ইহুদিদের যে লবি, এটা যে কি শক্তিশালী, এটার যে কি ক্ষমতা, এটা আমি নিজের চোখে দেখেছি। মানে তাদের সঙ্গে কথা বলার যে কত কঠিন, তাদের যে ব্যাকিং, যে কোনো দলের, মানে যে কোনো দলই নির্বাচনে জিতুক না কেন, তাদের পেছনে এতদিন পর্যন্ত আমরা আমেরিকার রাজনীতিতে দেখেছি, ইহুদি লবির ব্যাকিং না থাকলে এটা এক কথায় অসম্ভব। সেটা সেই যে মিথ বলতে পারেন, সেটা রিয়েলিটি এবং কিছুটা মিথও, সেই মিথটা হয়তো ভেঙেছেন মামদানি। এখানে এটাই হচ্ছে মানে এটা সিগনিফিকেন্স, এটাই সবচেয়ে বড় সিগনিফিকেন্স। অধিকাংশ অবজারভাররা যেটা বলছেন যে আমেরিকার পলিটিক্সে একটা যে পরিবর্তন আসছে, সেটা এর মানে সেটারই একটা সিমটম এটা মামদানির বিজয়। এবং শুধু তাই নয়, এটা তো ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি চেহারা নেবে, এটা কিন্তু এখন তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদম। এবং আপনি ভবিষ্যতে দেখবেন যে এরকম 35 বছরের একটা যুবক, তিনি বৈষম্যের কথা বলছেন, তিনি গরিবদের, দরিদ্রদের অধিকারের কথা বলছেন, এবং তার সাম্যের কথা বলছেন, কমিউনিজমের অভিযোগ ডোনাল্ড ট্রাম্প এনেছেন। তারপরেও নিউ ইয়র্কের মতো এরকম একটা শহরে জেতা যায়, আপনি দেখবেন যে এইরকম ক্যাম্পেইন আগামী নির্বাচনগুলোতে আমেরিকাতে অনেকেই হয়তো করবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমেরিকান নির্বাচনে ইহুদি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলাটা এক ধরনের রিচুয়াল। মানে বড় বড় রাজনীতিকদের এগুলো বলতে হয়। আপনি দেখবেন যে এই জিনিসটা কমে যাচ্ছে আস্তে আস্তে। যে ডেমোক্রেটিক পার্টিতে যারা তরুণ ভোটার, যাদের বয়স 30-এর নিচে, তাদের সংখ্যা, আমি পিউ রিসার্চের একটা গবেষণা দেখছিলাম, তাদের সংখ্যা হচ্ছে 66%। তো কাজেই এত একটা বড় যে তরুণ সম্প্রদায়ের যে একটা বেস, এই বেসটাকে যদি তারা কাজে লাগাতে পারেন, তাদের
মানসিকতার যে পরিবর্তন আসছে সেটার সঙ্গে যদি তারা হাঁটতে পারেন, সেটা কিন্তু তাদের জন্য একটা রাজনৈতিক ফায়দার আপনি যে জনমত জরিপের কথা বলছিলেন, আমি অনেকগুলো জনমত জরিপ দেখছিলাম গত 2 বছর ধরে হয়েছে। আপনি যদি দেখেন, আমি কতগুলো মানে পয়েন্ট আউট করেছি, আপনি যদি দেখেন জুলাই মাসে গ্যালাপের একটি জনমত জরিপ হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে 60% ডেমোক্র্যাট তারা গাজায় মিলিটারি অ্যাকশনের বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? 60%, এটা তারা চিন্তাই করা যেত না। রয়টার্স একটা ইপসস মরি রয়টার্স তারা একটা জনমত জরিপ করেছে, তারা দেখাচ্ছে যে 58% মার্কিন নাগরিক তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে এখন। আপনি 10 বছর আগে এটা চিন্তাই করা যেত না। আমি আরো বলি, আরো কিছু পোল এখানে, গ্যালাপের আর একটা পোল আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 2016-তে গ্যালাপের একটা জনমত জরিপে দেখা গিয়েছিল যে 53% আমেরিকান ডেমোক্র্যাটস, ডেমোক্রেটিক পার্টি 53% তারা ইসরায়েলেরকে সিম্প্যাথাইজ, ইসরায়েলের প্রতি তাদের সিম্প্যাথি, এবং সেইটা 2025 সালে এই বছর তারা করেছে কিছুদিন আগে, সেখানে মাত্র 21%। আপনি চিন্তা করতে পারেন যে ডেমোক্রেটিক পার্টির সাপোর্টারদের ভিতরে এখন ইসরায়েলের প্রতি সমর্থন হচ্ছে মাত্র 21%। তা আপনি বুঝতে পারছেন, মানে ডেমোক্রেটিক পার্টির পলিটিক্স বদলে যেতে পারে, তাদের প্রার্থী নির্বাচনের ক্যারেক্টার বদল হতে পারে, তারা ফান্ডিং নেবে কিনা অনেকের কাছ থেকে, বিশেষ করে সে বিষয়ে তাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হতে পারে। তো এই যে একটা পরিবর্তন আসছে আমেরিকান পলিটিক্সে, আমেরিকান জনমতে, এবং মামদানির এই যে সার্থকতা, এই যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু তারই একটা লক্ষণ আপনি বলতে পারেন। শাকিল, আমার মনে হয় আজকের আলোচনা আমরা এখানে থামাই। দেখুন, আমরা নিজেরা আলোচনা করতে করতে এতই ব্যতিব্যস্ত হয়ে গেছি, মানে আমি বলতে চাইছি যে আমরা এত ইনভলভড, আমাদের চায়ের কাপ দুটো সামনে পড়ে আছে, আমরা কিন্তু চা খেতে ভুলে গেছি। ঠান্ডা হয়ে গেছে, এবং আমার মনে হয় আপনারাও নিশ্চয়ই আমাদের কথা শুনতে শুনতে চা খেতে ভুলে গেছেন। আচ্ছা, আজকে ভুলে গেলে কিছু হবে না, কিন্তু আবার যখন আমরা আসবো তখন আমরাও চায়ের কাপটা আগে ভাগে সামনে নিয়ে বসবো, আপনারাও আগে ভাগে চায়ের কাপটা সামনে নিয়ে বসবেন, দীর্ঘ আলোচনা শুনতে শুনতে যাতে ক্লান্তি বোধ না করেন, এবং আশা করি আমরা আপনাদের ভাবনার কিছু খোরাক জোগাতে পারবো। আজকের প্রথম এপিসোড আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।